গেল 2 বছর ধরে দূরবীন দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছে না জামায়াত, এনসিপি, বিএনপি, ডক্টর ইউনূস এবং তার সঙ্গীরা। সেখানে আওয়ামী লীগ নেতার জানাজায় হাজার হাজার মানুষ আসছে কিভাবে? গ্রেপ্তার, নির্যাতন, হামলা, হত্যা এত ভয় থাকার পরও আওয়ামী লীগের এই তৃণমূলের নেতাকর্মীরা সাহস পাচ্ছে কোথায়? শেখ হাসিনা যে বলছেন তৃণমূলের কর্মীরাই আসল আওয়ামী লীগ, তাহলে কি তার সেই কথাটাই সত্যি? এত জুলুম সহ্য করেও প্রবীণ নেতাদের প্রতি কর্মী সমর্থকদের ভালোবাসা এবং আবেগ যদি এভাবে প্রকাশ পায়, তাহলে ভাবুন তো, দলটির প্রধান শেখ হাসিনা যখন দেশের মাটিতে পা রাখবেন, তখন রাজনীতির সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে? মৃত্যু চিরন্তন, কিন্তু কিছু মৃত্যু কেবল একটি জীবনের অবসান ঘটায় না, বরং পেছনে রেখে যায় একটি মহাসমুদ্রের মতো প্রশ্ন। মৃত্যুর ঠিক কিছুদিন আগে যখন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের জীবনের শেষ দিনগুলো পার করছিলেন, ঠিক তখনও তার বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেপ্তারের নির্দেশ। সব ভয়, শঙ্কা আর আইনের বেড়াজাল উপেক্ষা করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তিনি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক। কিন্তু মৃত্যুর পরও যেন শেষ হলো না রাজনীতির প্রতিশোধ। উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু বিএনপি যখন বিরোধী তখন ভোলায় ফোন করেছেন, বলছেন ফখরুল ইসলাম আলমগীর উনি আসতেছে ভোলায়, মনে করবা ওবায়দুল কাদের আসতেছে, আমার বাসায় থাকবে সে, খাওয়া দাওয়া সবকিছু আমি বলে দিছি ঘুরি করবে। এই ছিলেন তোফায়েল আহমেদ। নিজ জন্মভূমি ভোলায় জানাজা করতেও বাধা দেওয়া হলো। কিন্তু শ্রদ্ধা আর ভালোবাসা কি কখনো ভয় দেখিয়ে রুখে দেওয়া সম্ভব? ইতিহাস সাক্ষী, শত বাধা ভয় উপেক্ষা করে ভোলার মাটিতে নেমেছিল হাজার হাজার মানুষের ঢল। মানুষ কাঁদছে, আর এই কান্নাগুলো এমনি এমনি আসে না। ক্ষমতায় থাকলে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু মানুষের ভেতরের আবেগ আর ভালোবাসাকে বন্দি করা যায় না। ভোলার তোফায়েল আহমেদ থেকে শুরু করে ঠাকুরগাঁয়ের চিত্রটা যেন একই সূত্রে গাঁথা। ঠাকুরগাঁয় 2 আসনের 7 বারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, তার জানাজায় মানুষের যে উপচে পড়া ঢল ছিল, তা যেন এক নীরব বার্তা দিয়ে গেল যে আওয়ামী লীগকে গত 2024 সালে 5 আগস্টের পর রাজনৈতিকের মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা চলছে। এই মানুষের ঢল কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ এখনো এদেশের মাটি ও মানুষের হৃদয়ে গভীরে অবস্থান করছে? এই জানাজার সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্যটি ছিল অন্য জায়গায়। পেরোলে মুক্তি পাওয়া বাবার জানাজায় অংশ নিতে এসেছিলেন দবিরুল ইসলামের ছেলে এবং সাবেক সংসদ সদস্য মাঝারুল ইসলাম সুজন। যখন কারাগারে আমার ছেলে মেয়ে গেছিল, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি। বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে যখন ছেলে ডুকরে কেঁদে উঠলেন, তখন উপস্থিত হাজার হাজার মানুষের চোখেও অশ্রু সজল হয়ে ওঠে। রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন আসে, দল ক্ষমতায় আসে কিংবা বিরোধী দলে যায়, কিন্তু বছরের পর বছর ধরে মানুষের সুখ দুঃখে পাশে থাকার যে বন্ধন, তা কি ক্ষমতার পট পরিবর্তনে এত সহজে মুছে ফেলা যায়? 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বহু বীর মুক্তিযোদ্ধার উপর নেমে এসেছে জুলুম নির্যাতন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, বহু মুক্তিযোদ্ধাকে বিনা বিচারে কারাগারে বন্দী রাখা হয়েছে, যাদের একমাত্র অপরাধ তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কিন্তু এক অদ্ভুত দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে তাদের মৃত্যুর পর। যে মুক্তিযোদ্ধাকে জীবদ্দশায় আওয়ামী লীগ করার দায়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেলে বন্দী রাখা হচ্ছে, মৃত্যুর পর সেই একই রাষ্ট্র তাকে দিচ্ছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, অর্থাৎ গার্ড অফ অনার।
এ যেন রাষ্ট্রের এক অদ্ভুত দ্বিচারিতা। যে রাষ্ট্র বেঁচে থাকতে একজন মুক্তিযোদ্ধার ন্যূনতম নাগরিক অধিকার বা সম্মান নিশ্চিত করতে পারছে না, সেই রাষ্ট্রই মৃত্যুর পর তার কফিনে জাতীয় পতাকা জড়িয়ে রাষ্ট্রীয় সেলুট দিচ্ছে। প্রশ্ন জাগে, এতে কি সত্যি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হয়, নাকি এটি কেবল একটি নির্মম আনুষ্ঠানিকতা? এখানেই শেষ নয়। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার, জামাত, এনসিপি দাবি করে গত 15 বছরে শেখ হাসিনা সরকার ছিল সম্পূর্ণ ফ্যাসিস্ট। যদি সেই তত্ত্বকেই আমরা সত্য বলে ধরে নিই, তবে একটি আইনি প্রশ্ন কিন্তু এড়ানো যায় না। বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর এই যে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বা গার্ড অফ অনার জানানোর যুগান্তকারী নিয়ম কিন্তু শেখ হাসিনার ইচ্ছাতেই হয়েছিল। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বয়ান খুব জোরালোভাবে প্রচার করা হচ্ছে। বিএনপি, জামাত এবং সমমনা দলগুলো প্রায় প্রতিদিনই উচ্চস্বরে আওয়াজ তুলছে যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল এবং এর কোনো রাজনৈতিক অধিকার থাকা উচিত নয়। কিন্তু রাজনীতি কেবল প্রেস ক্লাবের বক্তব্য কিংবা টকশো টেবিলে নির্ধারিত হয় না। রাজনীতির আসল পরীক্ষাগার হলো জনমানুষের মন। তোফায়েল আহমেদ কিংবা দবিরুল ইসলামের মতো নেতাদের মৃত্যুতে সাধারণ মানুষের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, চোখের জল আর আবেগ, তা কিন্তু অন্য কথা বলছে। এটি প্রমাণ করে শত নির্যাতন, প্রচার, প্রপাগান্ডা এবং মামলা হামলার পরও সাধারণ মানুষের একটি বড় অংশের মধ্যেও আওয়ামী লীগের তৃণমূল নেতাদের গ্রহণযোগ্যতা এখনো ফুরিয়ে যায়নি। একটি রাজনৈতিক দলকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সাময়িকভাবে কোণঠাসা করা সম্ভব, তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া সম্ভব, নেতাদের জেলে রাখা সম্ভব, কিন্তু 52 থেকে 71-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে দলের জন্ম, যে দল দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, তার শেকড় উপড়ে ফেলা এত সহজ নয়। মানুষের এই আবেগ আর ভালোবাসা কোনো জোর করে আদায় করার জিনিস নয়। এটি দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের ফসল। যারা ভেবেছিলেন 5ই আগস্টের পর আওয়ামী লীগ এদেশের মাটি থেকে কর্পূরের মতো উড়ে যাবে, প্রবীণ নেতাদের জানা যায় মানুষের ঢল তাদের সেই সমীকরণকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। আজ যারা আওয়ামী লীগকে মাঠ ছাড়া ভাবছেন, তারা হয়তো ভুলে যাচ্ছেন দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কারিশমা এবং কামব্যাক করার ইতিহাস। দেশের ভেতরে যখন এই প্রবীণ নেতাদের প্রতি মানুষের ভালোবাসা এবং আবেগ এখনো এভাবে প্রকাশ পাচ্ছে, তখন দলটির প্রধান শেখ হাসিনা যখন দেশের মাটিতে পা রাখবেন, তখন এদেশের রাজনীতির সমস্ত সমীকরণ যে ওলটপালট হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। সমস্ত নিষেধাজ্ঞা, সমস্ত আইনি জটিলতা আর রাজনৈতিক প্রচারণাকে এক নিমিষেই ধূলিসাৎ করে দিতে পারে জনগণের এই সুপ্ত আবেগ। আওয়ামী লীগের এই জনভিত্তি এবং নেতাদের প্রতি মানুষের ভালোবাসা কি আগামী দিনে এক নতুন রাজনৈতিক বসন্তের ইঙ্গিত দিচ্ছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সম্ভবত বোধহয় তোফায়েল আহমেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে পবিত্র শহীদ মিনারেও লাশটি কিছুক্ষণ রাখার প্রস্তাব দিয়েছিল, সেটাও সরকার গ্রহণ করেনি। অত্যন্ত বেদনাদায়ক। মানে স্বাধীন বাংলাদেশে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী কিংবা ধরেন যারা বামপন্থী ছিল 60-এর দশকে, মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন আহমেদ মানিক, শামসুদ্দোহা, সিরাজুল আলম খান, সুরজিৎ সেনগুপ্ত বা এখন জীবিত আছেন আমির হোসেন আমু, এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এটা চিন্তা করা যায়। এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এদের লাশের জানাজা পার্লামেন্টের সামনে দক্ষিণ প্লাজায় হবে না, আর পার্লামেন্টে অধিবেশনে, প্রথম অধিবেশনে এবার শোক প্রস্তাব গৃহীত হবে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাসেম, সালাউদ্দিন কাদের চৌধুরী চিহ্নিত দণ্ডিত যুদ্ধ অপরাধীদের। মানে আমার নিন্দা জানানোর ভাষা নেই। তবে আমি একটা ব্যাপারে আশাবাদী, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আপনি শরীফ ওসমান হাদির যেটা আপনি সুন্দরভাবে বললেন, জানাজা, তোফায়েল আহমেদের জানাজা হবে না এই বাংলাদেশে, আমাদের তারপরও বলতে হবে এখানে গণতন্ত্রের সুবাতাস চলছে, এখানে মুক্তিযুদ্ধের চেতনায় সরকার চলছে, এটা বলতে হবে। আমরা হিরক রাজার দেশে আছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিই। জিয়াউর রহমান এরশাদ অনেক চেষ্টা করেছিল তোফায়েল আহমেদকে মন্ত্রী করার, প্রধানমন্ত্রী করার। এরশাদ তো প্রধানমন্ত্রীর অফার দিয়েছিল। ইউনূসের পাপের দায় যদি বিএনপি নেয়, এখন মনে হচ্ছে নিচ্ছে, এবং ইউনূসের কর্মকাণ্ড যদি বিএনপি কন্টিনিউ করে,
তাহলে কে কে বিপদে পড়বে আমি জানি না, সবচেয়ে বিপদে পড়বে বিএনপি সরকার, আমি পরিষ্কারভাবে বলছি। আমাদের আজকে দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনা যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মামুন মাহবুব। মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কয়েকটি বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, আপনার মূল্যায়ন জানতে চাইবো। প্রথমেই যে জিনিসটি জানতে চাই সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। যে হত্যাকে কেন্দ্র করে অনেকগুলো বিষয়, মানে তার জানাজাকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় এর মধ্যে বিভিন্ন মহল থেকে সমালোচিত হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে, আমরা দেখেছি একটা রেওয়াজ ছিল সাবেক কিংবা বর্তমান সংসদ সদস্যদের কেউ মারা গেলে তাদের জানাজাটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতো। কিন্তু ডক্টর ইউনূস সরকারের সময় থেকে শুরু করে বর্তমানে বিএনপি সরকার রয়েছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, এমনকি মুক্তিযোদ্ধা সংসদ সদস্যদের ক্ষেত্রেও আমরা এ ধরনের কোনো আয়োজন দেখতে পাচ্ছি না। এমন ডক্টর ইউনূস সরকারের সময় তো মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরীকে কার বা অনাট্য প্রদান করা হলো না। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। কেন এই রাজনৈতিক দন্যতা শুধুমাত্র আওয়ামী লীগ রাজনীতি নেই এই কারণে কি সবকিছু ধসে পড়ছে? আমাদের যে সমস্যা ছিল। জি, ধন্যবাদ জনাব পান্না ভাই, আপনার এই অত্যন্ত বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমিও বাংলাদেশের কোটি কোটি মানুষের মতো শোকাহত। আমাদের 69-এর গণঅভ্যুত্থানের মুকুটহীন সম্রাট টাইমস ম্যাগাজিন 69 সালে লিখেছিল প্রিন্স উইদাউট ক্রাউন, যে গণঅভ্যুত্থানের সফল নায়ক তদানীন্তন ডাকসু ভিপি, পরবর্তীকালে জাতীয় নেতা, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন গণ আন্দোলন সবকিছুতে। সেই বীর মুক্তিযোদ্ধা জনাব তোফায়েল আহমেদের মৃত্যুতে আমি গভীর আমার শোক জানাচ্ছি। রাজনীতিতে ক্রমান্বয়ে সভ্যতা, ভব্যতা বা মিনিমাম কালচার, মিনিমাম সৌজন্যতা, এইটা বিদায় নিচ্ছে ক্রমান্বয়ে। কিন্তু এটার সর্বশেষ চূড়ান্ত ধ্বংস করেছে অনেক পাপের সঙ্গে একটা পাপ করেছে, মার্জনা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগ নেত্রীর পরিচয়ের বাইরেও 60-এর দশকের অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, তার কবরে গার্ড অব অনার দেয়নি, আপনার দক্ষিণ প্লাজায় তো জানাজা করতে দেয়নি, এবং কোনো পরিবেশের কথা না, সাধারণ মানুষ তখনও এনাদেরকে শ্রদ্ধা করতে এখনো করে। এই যে ইউনূসের যে কালচার, ইউনূসের যে অপসংস্কৃতি, আমি খুব সরাসরি প্রশ্ন করতে চাই, ইউনূসের পাপের দায় কি এই সরকার নেবে? বিএনপি তাই কি তাদের সিদ্ধান্ত না? এবং সঙ্গে সঙ্গে গতকাল আমরা যা দেখলাম, তাতে কি ইউনূসের এই অপসংস্কৃতি বিএনপি সরকার কন্টিনিউ করতে চায়? আপনি আমাকে বলুন, যিনি এখন পার্লামেন্টের স্পিকার আছেন, তোফায়েল আহমেদের সঙ্গে মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, নিজে, হ্যাঁ, হাফিজউদ্দিন সাহেব অনেক গর্ব করে। হাফিজউদ্দিন সাহেব যদি উদ্যোগ নিত যে লোকটা 9 বার পার্লামেন্টে গিয়ে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, এর আগে একটা নামী প্রতিষ্ঠান, তার জানাজা আমি করাতে চাই, তাহলে কি তার গিয়া তাকে বহিষ্কার করতো বিএনপি থেকে? সেটা এমনিও বিএনপিতে নাই। এগুলো কি জানেন? এগুলো দলদাস, দলবাজি রাজনীতির যে কুফল, আমরা আজকে তার চূড়ান্ত জায়গায় পৌঁছেছি। আমি তার সঙ্গে আমি ঘটনাক্রমে জানলাম, আপনি আমাকে আরো আলোকিত করতে পারবেন। সম্ভবত বোধহয় তোফায়েল আহমেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে পবিত্র শহীদ মিনারে লাশকে কিছুক্ষণ রাখার বোধহয় প্রস্তাব দিয়েছিল, সেটাও সরকার গ্রহণ করেনি। অত্যন্ত বেদনাদায়ক। মানে স্বাধীন বাংলাদেশে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, কিংবা ধরেন যারা বামপন্থী ছিল 60-এর দশকের, মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন আহমেদ মানিক, শামসুদ্দোহা, সিরাজুল আলম খান, সুরজিৎ সেনগুপ্ত, বা এখন জীবিত আছেন আমির হোসেন আমু, এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এটা চিন্তা করা যায়। এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এদের লাশের জানাজা পার্লামেন্টের সামনে দক্ষিণ প্লাজায় হবে না। আর পার্লামেন্টে অধিবেশনে, প্রথম অধিবেশনে এবার শোক প্রস্তাব গৃহীত হবে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাসেম, সালাউদ্দিন কাদের চৌধুরী, চিহ্নিত দণ্ডিত যুদ্ধ অপরাধীদের। মানে আমার নিন্দা জানানোর ভাষা নেই। তবে আমি একটা ব্যাপারে আশাবাদী, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শোনেন, তোফায়েল আহমেদকে আমরা কি সম্মান দিলাম না দিলাম, সরকার কি করলো না করলো, তাতে তোফায়েল আহমেদের মতো ব্যক্তিত্বের কিছু আসে যায় না। বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে তোফায়েল আহমেদের নাম লিখতে হবে। 69-এর কথা বলতে গেলে তোফায়েল আহমেদের নাম লিখতে হবে। যা আমাদের স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া, তোফায়েল আহমেদের নাম লিখতে হবে। আবার এই উপাধি আপনি জানেন নিশ্চয়ই, এটা যে কয়েকজন মানুষ চয়েস করেছিল তাদের একজন ছিলেন দাদাভাই খ্যাত সিরাজুল আলম খান। হ্যাঁ, 72 উনি হয়তো জাসদ করেছেন, কিন্তু আমরা তো সিরাজুল আলম খান আওয়ামী লীগ আমলে মারা গেল, আমরা তো ওই সময় আওয়ামী লীগ থেকেও কোনো শোক করতে দেখলাম না। আপনি একটা কালকে টকশো করেছেন যে অভিমানী তোফায়েল ভাই, আপনি কি এটা মনে আছে পান্না ভাই? আওয়ামী লীগ আমলে যখন আব্দুর রাজ্জাক সাহেব মারা গেল, আওয়ামী লীগ থেকে কোনো মাইকিং করেনি, একটা চোঙ্গা ফোকায়নি 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া করে। তারপরও রাজ্জাক সাহেবের এই আমার হাইকোর্টের, আমি যেখানে আছি পাশে আমাদের ঈদগায় রেকর্ড পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল। এখনো আমি মনে করি আমাদের দলীয় রাজনীতির এত সংকীর্ণতা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও ততটুকু শোক আওয়ামী লীগ করতো যতটুকু তাদের হাইকমান্ড অ্যালাউ করে। অর্থাৎ আমরা
কেউ আছি মুক্তই হতে পারছি না দলীয় সংকীর্ণতা থেকে, সুপারম্যানকে খুশি করার জন্য বা সুপারওম্যানকে। আর বিএনপি যেটা করলো, এনারা নতুন রাজনীতি শুরু করতে চায়, এনারা সৌহার্দ্যের রাজনীতি। আপনি সব বাদ দেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হবে না তোফায়েল আহমেদের নাম ছাড়া। সেই তোফায়েল আহমেদ তো এখন সেই তোফায়েল আহমেদের আপনি বলেন 15ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তোফায়েল আহমেদকেও পালিয়ে গিয়েছিল ভাই। রাজ্জাক সাহেব জেলে ছিল 32 মাস, তোফায়েল সাহেব ছিল 36 মাস। তোফায়েল সাহেবের মাকে সেনাবাহিনীর লাথি মেরে ফেলে দিয়েছিল। তোফায়েল সাহেব কি নির্যাতন, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিই, জিয়াউর রহমান এরশাদ অনেক চেষ্টা করেছিল তোফায়েল আহমেদকে মন্ত্রী করা, প্রধানমন্ত্রী করা। এরশাদ তো প্রধানমন্ত্রীর অফার দিয়েছিল, তোফায়েল আহমেদের হতে পারতো না? এই যে কত বড় বড় নেতারা হয়েছে না। সেখানে আওয়ামী লীগ 2009 সালে তোফায়েল আহমেদকে যেহেতু উনি সংস্কারের প্রস্তাব দিয়েছিল, ওনাকে কোণঠাসা করে ওনার বদলে কাকে আনলো ভোলা থেকে, যিনি 18 বছর জাতীয় পার্টি করেছে। তো যাই হোক, এগুলো স্মৃতিচারণ আজকের এই বেদনার দিনে করতে চাই না, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে রেখেছে। গতকাল তাকওয়া মসজিদে যে জানাজা হয়েছে এত বাধার মধ্যে, এবং আমার শুনে আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি, ওখান থেকে বোধহয় 2-3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 15 থেকে 20 জন আটক করা হয়েছে, 15 থেকে 20 জন আটক করা হয়েছে। এর চাইতে বেদনাদায়ক এবং এর চেয়ে নিন্দা। এবং আমি জানি না বিএনপির 100 দিন পার হয়েছে, বিএনপি কোন দিকে যেতে চায়, নিজেই ডুবতে চায়। কোন দল ডুবলো না ডুবলো আমি বিন্দু মাত্র অরিগ না, দল ডুবুক ভাসুক, কিন্তু আমার দুঃখ হচ্ছে বাংলাদেশ ডুবছে। বাংলাদেশে যে মিনিমাম সভ্যতা ভব্যতা ছিল। আপনি আমাকে বলেন আরেকটা বিষয়, পান্না ভাই আমাকে মার্জনা করবেন, আপনি দেখেছেন কিনা পেপার, আমি আজকে সারাদিন কোর্টে থাকার কারণে দেখতে পারিনি, কোন রাজনৈতিক দলের আপনি শোক বিবৃতি দেখেছেন? আমি এখনো পর্যন্ত দেখিনি, হয়তো বিএনপি তো ভয় করছে না, কিন্তু অন্যান্য দলরা, আরো তো দল আছে বাংলাদেশে। আমরা এটা কোন ভদ্রতায় গেলাম যে সম্মান পেতে গেলে আমাদেরকে আপনার মিউট হয়ে গেছে মামুন ভাই, মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে, মিউট হয়ে গেছে, মিউট। আনমিউট করতে হবে। হ্যাঁ, এবার আবার আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, দুঃখিত। হ্যাঁ, আপনি বলেন এখন কি নিয়ম জাতীয় নেতাদের মৃত্যুর সময় তার দলকে ক্ষমতায় থাকতে হবে, তাহলে রাষ্ট্রীয় মর্যাদা পাওয়া যাবে? খোদা না করুক এখন যারা ক্ষমতায় আছেন দীর্ঘজীবী হোক, বা তাদের যতদিন জনগণ মনে করে ক্ষমতায় থাকবে, কিন্তু এই মানুষগুলি যদি এমন সময় মারা যান, সেই সময় এই ওনার দল বিএনপি ক্ষমতায় নাও থাকতে পারে, গণতন্ত্র এটাই নিয়ম, তাহলে তখন তারা সম্মান পাবে না? আমি আজকে বিশেষ করে স্পিকার সাহেব, তোফায়েল সাহেবের এলাকার একই জেলার মানুষ, আমি ওনার কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে আপনি কি উদ্যোগ নিতে পারতেন না? প্রধানমন্ত্রী কি বাধা দিত আপনাকে? নিশ্চয়ই দিত না, আমি মনে করি। আমি মোহাম্মদ মাহবুব, আমি একটা প্রশ্ন না করেই পারছি না। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে কতদিনের শোক পালন করা হয়? 3 দিনের 4 দিনের শোক পালন করা হলো, তাকে নিয়ে আর কি বলবো? আচ্ছা, তার জানাজা সংসদ ভবনে দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত হলো, তাকে কাজী নজরুলের পাশে শায়িত করলো, শায়িত করা হয়েছে। আমরা কোন অবস্থাতেই আমাদের সঙ্গে শরীফ ওসমান বিন হাদির ওঠে না, চাই না, কিন্তু তুলনা চলে আসছে। এই যে মানে আমাদের যে ব্যর্থতা, আমাদের যে গ্লানি, আমরা নূর হোসেনকেও কাজী নজরুলের পাশে দাফন করিনি, তখন আমরা তরুণ কর্মী ছাত্র আন্দোলনে। আমরা ডাক্তার মিলন 90 সালে ছিল বাংলাদেশের হিরো, ডাক্তার শামসুল আলম মিলন, উনি ওই ঢাকা ইউনিভার্সিটির ওইখানেই মারা গিয়েছিল তদানীন্তন স্বৈরাচারদের গুলিতে। আমরা তো ডাক্তার মিলনকে সাহিত্য করিনি কাজী নজরুলের পাশে। কাজী নজরুলকে বাংলাদেশে নিয়ে এসেছিল জাতির জনক বঙ্গবন্ধু, আপনি এটা নিশ্চয়ই জানেন। বঙ্গবন্ধু যখন ভারতে ট্যুরে গেলেন, আমি এটা বলতেই চাই, উনি ইন্দিরা গান্ধীকে বলেছিল আমার 2 জন লোককে আমি নিয়ে যাব বাংলাদেশে। ইন্দিরা গান্ধী হেসে বলেছিল কে কে, তো বলছে কাজী নজরুল ইন্দিরা গান্ধী চিনতেন, বলে আচ্ছা উনি তো এখানেই জন্ম, বলে না উনি বাঙালির কবি। আরেকজনকে বঙ্গবন্ধু নিয়ে এসেছিলেন এই আইন অঙ্গনের এক কীর্তি পুরুষ, সবিতা রঞ্জন পাল, এসআর পাল, যিনি 60-এর দশকে পূর্ব পাকিস্তান হাইকোর্টের শ্রেষ্ঠ লয়ার ছিলেন। ইন্দিরা গান্ধী চিনতেন। ইন্দিরা গান্ধী বলে যে ওনার প্রতি আপনার কেন? তো বঙ্গবন্ধু বলছিল উনি নিপীড়িত মানুষের পক্ষে ওকালতি করেন। ওই 2 মানুষকে বঙ্গবন্ধুর সাথে নিয়ে এসেছিল। যে কাজী নজরুল কারো সঙ্গে কারো কম্পেয়ার হয় না, সেখানে কাজী নজরুলের পাশে দাফন করার যে পাপ, আমি স্পষ্ট বলতে চাই, ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল সহ জুনিয়র সিনিয়র সমস্ত আসিফরা করেছে, এই পাপের একদিন বিচার হবে। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি সিনিয়র আইনজীবী, দেশের একজন প্রখ্যাত আইনজীবী, কেন এই মানুষগুলোকে আটক করতে হলো? তোফায়েল আহমেদ সাহেবের জানাজা থেকে প্রায় 15 থেকে 20 জনকে আটক করা হয়েছে। অপরাধ কি? তারা জয় বাংলা স্লোগান দিয়েছে এবং পুলিশের ভাষ্য মতে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। মানে বিশৃঙ্খলাটা কি? তারা কারো উপর হামলে পড়েছে, তারা কোনো কিছু ভাঙচুর করেছে, তারা পরিবেশ অস্থিতিশীল করেছে, তারা তো শুধুমাত্র জয় বাংলা স্লোগান দিয়েছে। তো তোফায়েল আহমেদের জানাজা বা এই ধরনের কোনো অনুষ্ঠানে তারা জয় বাংলা স্লোগান দেবে নাকি বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিবে? আর এই স্লোগান দেওয়ার অপরাধে একের পর যে এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি।
এর মধ্যে অনেককে আটক করা হয়েছে, সেই শামসুন্নাহার হলের সাবেক ভিপি ইমিকে গ্রেফতার করা হলো, আরো কয়েকজনকে গ্রেফতার করা হলো জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে 26শে মার্চে। তুফাইল আহমেদের জানাজা থেকেও কয়েকজনকে আটক করা হলো। আর এইগুলো কি বিএনপির জন্য খুব ভালো হচ্ছে নাকি বিশেষ করে জি না আপনার প্রশ্ন মানে আমি বলছি বিশেষ কোনো শক্তি ঘাপটি মেরে আছে কিনা প্রশাসনের মধ্যে, নাকি এগুলো বিএনপি করছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের ইঙ্গিতে এগুলো হচ্ছে? আমি বিশ্বাস করতে চাই এগুলো করছে এই সরকারের মধ্যে যে গুপ্ত জামাত আছে, এবং আমার যে পড়াশোনা স্টাডি বা একে অপরকে দেখার সৌভাগ্য, এবং কালকে একটা টক শোতে আমার এক কলিগ বিএনপির সাবেক এমপি উনি বলেছে ওনার দলকে জামাত মুক্ত করতে হবে। তা আমি সেই প্রসঙ্গে গেলাম না। সরকার কালকে যেটি করেছে অত্যন্ত ঘৃণিত কাজ, ন্যাক্কারজনক কাজ। আমি জয় বাংলা স্লোগান দিচ্ছি আপনার সামনে, এবং রাস্তায় আমি ঠিক করেছি এরপরে যে কোনো জাতীয় দিবসে আমরা যে যাই বিভিন্ন সময় আমরা জয় বাংলা স্লোগান দেব। জয় বাংলা আমার মুক্তিযুদ্ধের স্লোগান। হ্যাঁ, জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্লোগান না, বঙ্গবন্ধু নিজেও তখন দিতে দেননি। এবং এই প্রসঙ্গে একটা বলে রাখি, বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার পর তাজউদ্দিন আহমেদকে পরিষ্কার বলেছিল যে কোনো প্রতিষ্ঠানের নাম আমার নামে রাখবি না, উনি তো তুই করে বলতেন। এবং বঙ্গবন্ধু বেঁচে থাকতে কিন্তু বঙ্গবন্ধুর নামে কোনো প্রতিষ্ঠানের নাম হয়নি। যেটা গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউ, সেটা বঙ্গবন্ধু আসবার আগেই তাজউদ্দিন আহমেদ সাহেবরা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। সেখানেও ট্র্যাজেডি দেখেন। আমি সেদিন গুলিস্তানে রমনা ভবনে আমি প্যান্ট শার্ট কিনতে গিয়ে দেখি সেটার নাম রেখেছে আসিফ নজরুলরা আবরার এভিনিউ। কোথায় আবরারের ভূমিকা? আবরারের জন্য দরকার হলে বুয়েটের সামনে রাখেন। বঙ্গবন্ধুর সঙ্গে আপনি আবরারকে কম্পেয়ার করছেন। আপনি শরীফ ওসমান হাদির, যেটা আপনি সুন্দরভাবে বললেন, জানাজা তোফায়েল আহমেদের জানাজা হবে না এই বাংলাদেশে, আমাদের তারপর বলতে হবে এখানে গণতন্ত্রের সুবাতাস চলছে, এখানে মুক্তিযুদ্ধের চেতনায় সরকার চলছে, এটা বলতে হবে। আমরা হীরক রাজার দেশে আছি। হীরক রাজা বলেছিল না যে বিদ্যালয় পুড়িয়ে দাও, পুস্তক জ্বালিয়ে দাও, মাস্টারকে হত্যা করো। কেন? এরা যত পড়ে তত কম জানে, তত কম মানে। হীরক রাজা সেই সত্যজিতের ঐতিহাসিক সৃষ্টি, সত্যজিৎ রায়। তত কম মানে। তারপরে বলেছিল খেতে নেই, অধিক খেলে ক্ষতি হয়, হীরকের রাজা ভগবান। এই যে তারপরে তো স্লোগান ছিল দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তো এখন আমি বিএনপি সরকারের কাছে প্রশ্ন করতে চাই। এক হলো আপনারা দক্ষিণ প্লাজায় জানাজা করার পারমিশন দিলেন না। শহীদ মিনারে আপনার ভয় কি? তোফায়েল আহমেদের লাশ শহীদ মিনারে রাখি। আপনি কি এই ভয় করছেন যে এই যে জামাত এবং জামাতের যে যুব শাখা, ওর নাম কি, এনসিপিরা বেয়াদবি করবে? প্রথম কথা ওই দুঃসাহস দেখাবে না, দেখালে বাংলাদেশের জনগণ প্রতিরোধ করবে। আপনি তোফায়েল আহমেদকে সম্মান দেবেন না, আপনি বলে দেন যে আপনি মুক্তিযুদ্ধ মানেন না, বলে দেন না ভাই, ক্লিয়ার করে। যেমন আমার জামাতকে একটা প্রসঙ্গে ভালো লাগে, ওরা বলে মুক্তিযুদ্ধ ঠিক হয়নি, সেদিনও বলছে যে এটা ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে। বিএনপি সেটা বলুক, তাহলে আমরা বুঝে যাবো বিএনপি কি চায়। বিএনপি যদি বলে আমি মুক্তিযোদ্ধার দল, এই তোফায়েল আহমেদ তো তোফায়েল আহমেদের বাসায় দিনের পর দিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বসে থাকতেন, নানা কাজে যেত, এটা দোষের কিছু না। কারণ তোফায়েল আহমেদ ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, জিয়াউর রহমান ডেপুটি আর্মি চিফ হিসেবে নানা বিষয়ে যেতেই হতো। এবং আমার বিশ্বাস জিয়াউর রহমান বেঁচে থাকতে তোফায়েল আহমেদকে কোনোদিন অসম্মান করেনি, হয়তো গ্রেপ্তার হয়েছে রাজনৈতিক কারণে। তা আপনি সেই তোফায়েল আহমেদকে সম্মান দেবেন না? আপনি মতিয়া চৌধুরীকে সম্মান দেবেন না? আর প্রথম কথা, আওয়ামী লীগের কি বিচার হয়েছে? আওয়ামী লীগের কোন নেতা, আমি আজকে এই প্রশ্ন করি, আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে, ধরেন শেখ হাসিনা বা আশরাফুল খান কামালের যে একটা ক্যাঙ্গারু কোর্টে বিচার হচ্ছে, ওই প্রসঙ্গ বাদই দিলাম। তোফায়েল আহমেদের কোন মামলায় তোফায়েল আহমেদ কি দণ্ডিত ব্যক্তি? তোফায়েল আহমেদের বিরুদ্ধে, তোফায়েল আহমেদ তো আওয়ামী লীগের মতো ব্রাত্যজন, উনি সাহস করে সৎ কথা বলতেন দেখি। এই প্রসঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে যে কটি রাজনৈতিক দল রয়েছে বা যে রাজনীতিবিদেরা রয়েছে বর্ষিয়ান বা সিনিয়র, তোফায়েল আহমেদ মাপের আর কোন রাজনীতিবিদ কি এই মুহূর্তে আছে? আজকে আমি তো জানতে চাই, আমার মতে তো নেই তার মাপের। আমি একটা বলি পান্না ভাই, এই যে আপনি আমাকে সুযোগটা দিলেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশের ইতিহাসে কিন্তু গর্বের দশক হচ্ছে 60-এর দশক। 60-এর দশকের যে ছাত্র নেতারা, আমি আপনাকে সহজ করে বলে দিই, 62 শিক্ষা আন্দোলন থেকে শুরু করে দুটি ছাত্র সংগঠন বাংলাদেশের ইতিহাসে একটা গৌরবের শেপ তৈরি করেছিল। একটি হচ্ছে তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, তার সঙ্গে আরেকটি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। তাহলে ছাত্রলীগের নেতা কারা ছিল? শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফ, পরবর্তীতে তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, হেন্সফোর্ড। ছাত্র ইউনিয়নের কারা ছিল? মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন মানিক, শামসুদ্দোহা, নুরুল ইসলাম নাহিদ, মুজাহিদুল ইসলাম সেলিম, পরবর্তীতে অনুয়ার। সেলিম ভাইকে বলা যায় 70-এর পরে, উনি এনাদের চেয়ে একটু জুনিয়র। তো সেই হিসাবে শেষ প্রতিনিধি হচ্ছে আমাদের তোফায়েল ভাই ছিলেন। আর তো খুব বেঁচে নাই। রাজ্জাক ভাইকে আমরা বহু আগে হারিয়েছি, সিরাজুল আলম খানকে আমরা হারিয়েছি, শেখ মুনি তো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ফরহাদ ভাই মারা গেছেন। এই মানুষটাকে আমি তো এখানে বলবো যে এই যে সমাজে যে নানা বুদ্ধিজীবীরা আছে, ইভেন আমরা আইনজীবী হিসেবে আমারও ব্যর্থতা। আমরা তো একটা নাগরিক কমিটি করে, বা এখন আমি উদ্যোগ নিতে চাই, একটা নাগরিক শোকসভা হওয়া দরকার শহীদ মিনারে তোফায়েল আহমেদের জন্য। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে উদাত্ত খোলা মনে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে বিশ্বাসী, মুক্তিযুদ্ধে বিশ্বাসী, 71-এর গৌরব গাথায় বিশ্বাসী,
69-এর শহীদ মতিউর আসাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা যাদের আছে, আসুন আমরা একটা নাগরিক শোকসভা করি তোফায়েল আহমেদের স্মরণে আমাদের পবিত্র শহীদ মিনার, যেটা বাঙালির তীর্থকেন্দ্র অন্যতম। আমরা একটা শোকসভা করি। করা উচিত। আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, মানে যে এই যা যা কিছু হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সময় যা হয়েছে তার অনেক কিছু কন্টিনিউশন এখনো পর্যন্ত রয়েছে, এগুলোর মধ্যে দিয়ে কি বিএনপি খুব বেশি লাভবান হচ্ছে নাকি বিএনপির জন্য বুমেরাং হয়ে উঠতে পারে? আমি পরিষ্কার বলি, দেখেন বিএনপি তো অভিজ্ঞ রাজনৈতিক দল, তাদেরটা তারা ভালো বুঝবেন। আমরা একজন নাগরিক হিসাবে মনে করি ইউনূসের পাপের দায় যদি বিএনপি নেয়, এখন মনে হচ্ছে নিচ্ছে, এবং ইউনূসের কর্মকাণ্ড যদি বিএনপি কন্টিনিউ করে, তাহলে কে কে বিপদে পড়বে আমি জানি না, সবচেয়ে বিপদে পড়বে বিএনপি সরকার। আমি পরিষ্কারভাবে বলছি, কারণ দেয়াল লিখন ক্ষমতায় থাকলে বোঝা যায় না, একটা চশমা চলে আসে ক্ষমতায়। আমি সারা দেশের মানুষের যে ক্ষোভ দেখছি, পান্না ভাই আপনাকে আমি একটু বিনয়ের সঙ্গে স্মরণ করাই, ইউনূস তো রাষ্ট্র ক্ষমতা ছাড়ার আগে পরে বহুবার বিদেশ গেছে, কোনোবার এত প্রশ্ন উঠেছিল ভাই? আর এবার যে সে গভীর রাতে টার্কি শেয়ারে যে আপনার কোথায় প্যারিসে গেল, বাংলাদেশের সমস্ত মিডিয়া বলল উনি কি আর ফিরবে, উনি কি ভয় পেয়ে চলে গেল? এই ক্ষোভ যদি বিএনপি বুঝতে না পারে, আমার ধারণা বুঝতে পারছে, কিন্তু বিএনপি কি রাজনৈতিক কৌশল নিচ্ছে, আমি এখনো প্রত্যাশা করি বিএনপি জনগণের দিকে থাকুক। কিন্তু তিনি ফিরলে আরো বরং শক্তিশালী হয়ে ফিরবেন, ডক্টর ইউনূস তার হয়তো আরো শক্তিশালী হয়ে ফিরবে এরকম বলা হচ্ছে। শক্তিশালী হয়ে ফেরা মানে তাহলে অপশক্তি শক্তিশালী হবে, বাংলাদেশ আক্রান্ত হবে। কারণ ইউনূস সাহেব 18 মাসে যে বাংলাদেশ উনি দেখিয়েছেন, মানুষের কিন্তু একটা মোহভঙ্গ হয়েছে, নাহলে কিন্তু একটা ওই থাকে না, যে মাছ ধরা না পড়ে মনে হয় সবচেয়ে বড় মাছ সে, যখন আপনি জাল দিয়ে মাছ ধরবেন, যে মাছটা ধরা না পড়ে মনে হয় যে ওইটাই ছিল বড় মাছ। তো মানুষের একটা ভুল আইডিয়া ছিল অনেকের, সবার, যে ইউনূস সাহেব দায়িত্ব নিলে বাংলাদেশ নাকি দুধের নহর বইয়ে যেত। ওইটি বাদ, বরং বাংলাদেশকে উনি পাকিস্তানের দিকে ধাবিত করেছে, মবক্রেসি আমদানি করেছে, জাতীয় বীরদেরকে অপমান করা, এবং আরেকটি অপরাধ শিশু হত্যার মতো, এই যে হামে টিকা না কিনে শিশুদেরকে মরতে বাধ্য করা। আমরা শেষ করবো অনুষ্ঠান, তার আগে আরেকটা বিষয় খুবই সেন্সিটিভ, এবং আমাদের রাজনীতি কোন দিকে যাচ্ছে, কতটা বিকৃত মানসিকতা পোষণ করছে, যে দলই হোক, সেটি আওয়ামী লীগ হোক, জামাত ইসলামী হোক কিংবা বিএনপি হোক, আমি সবার উদ্দেশ্যে বলছি, দেখবেন যে বিরোধী দলে কেউ মারা গেলে, সেটি সিনিয়র হোক জুনিয়র হোক, অপোজিট দল থেকে যেভাবে এইসব মৃত্যুকে কেন্দ্র করে তুচ্ছ তাচ্ছিল্য স্লাং ইউজ করা, সেই ব্যক্তির সম্পর্কে আলহামদুলিল্লাহ বলা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই যে যে একটা ভয়ঙ্কর অপসংস্কৃতি, একটা ঘৃণার প্রচন্ড বহিঃপ্রকাশ একজনের প্রতি আরেকজনের। আমরা তোফায়েল আহমেদের ক্ষেত্রে দেখলাম, এর আগে আমি নিশ্চয়ই তোফায়েল ভাইয়ের সঙ্গে কারোর সঙ্গে তুলনা করতে চাই না, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, এর আগে কারিনা নামে একটা মেয়ে মারা গেল, সেই জুলাই যোদ্ধা ছিল না কি ছিল, তাকে নিয়ে অনেক ধরনের আজে বাজে কথা বলা হয়েছে। এর আগে আবার আওয়ামী লীগে কেউ মারা গেলে তার সম্বন্ধেও জামাত কিংবা বিএনপি পক্ষ অনেক পক্ষ থেকে অনেক ধরনের আজে বাজে কথা বলা হয়েছে, এনসিপি পক্ষ থেকে আজে বাজে কথা বলা হয়েছে। ঠিক তোফায়েল ভাইয়ের ক্ষেত্রেও আমি সেই ধরনের মানে জঘন্য কুৎসিত সব মন্তব্য ফেসবুকের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোফাইল থেকে দেখলাম। এই ঘৃণার চার্জ কেন হলো, আর এটি কতদিন চলবে? আমরা জি আমি বলি, এটা আমিও লক্ষ্য করেছি বেশ কিছুদিন ধরে, এই অসভ্য বাংলাদেশ আমরা চাই না। আমাদের বাংলাদেশের একটা নর্মাল ভদ্রতা আছে, পাড়ার যে লোকের সঙ্গে আপনার সারা জীবনের শত্রুতা, মামলা আছে, আপনাকে গ্রেফতার করিয়েছে, তার জানাজা কিন্তু ওই পাড়ার লোকটা প্রথম পড়তে যায়। আমরা আমাদের মুসলমান ধর্ম অনুযায়ী কেউ মারা গেলে আমরা জানাজায় যাই। তোফায়েল আহমেদ সাহেব কিনা, আমি অবশ্য একটা মানসিক যন্ত্রণা থেকে বেঁচে আছি পান্না ভাই। ওই আমি একবার একটা ফেসবুক খুলেছিলাম, একটা মন্তব্য করেছিলাম, আওয়ামী লীগ আমলে আমাকে এই জন্য কন্টেম করেছিল তদানীতন অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিস মিল। তারপর যে আমার মেয়ে বাধ্য করেছিল যে আব্বু তুমি আর ফেসবুক চালাও না, এই একটা ভালো সিদ্ধান্ত এসে আমি নিউসেন্স দেখতে হয় না। কিন্তু আমি বলছি এই যে অপসংস্কৃতি, এই শোনেন, তোফায়েল আহমেদের মৃত্যুতে খুশি হবে কারা? আমি সহজ করে বলি, আমি বিশ্বাস করি বিএনপিরা খুশি হয়নি, তারা হয়তো দলদাস দলবাজের কারণে চুপ করে আছে। এই জন্যই তো আমি কোনো সরাসরি রাজনৈতিক দল করি না, যে আমি কারো চাকর হব না। আজকে চাকরামির সংস্কৃতি তো দেখছেন আপনি। কিন্তু তোফায়েল আহমেদের মৃত্যুতে খুশি হবে স্বাধীনতা বিরোধী জামাত, কারণ তাদের স্বপ্ন চুরমার করে দিয়েছিল তোফায়েল আহমেদ, রাজ্জাক সাহেব, সিরাজুল আলম খান থেকে শুরু করে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আবিদিন আহমেদের যৌথ নেতৃত্বে। কাজেই তাদের বিকৃতি কি হয় আমি জানি না, কিন্তু আমি এখনো প্রত্যাশা করব বিএনপি শেষ সময় হলো বোধোদয় হোক, তারা যে গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা বিবৃতি দিক তাদের ভালোর জন্যই, তোফায়েল আহমেদের জন্য লাগবে না। আর অন্যান্য রাজনৈতিক দলও, এবং আমরা যদি এই সংস্কৃতি চালু করি, তাহলে তো একটা বাংলাদেশের মধ্যে 5-6টা বাংলাদেশ বানাতে হবে। এইটুক জায়গা বিএনপির, এইটুক জায়গা আওয়ামী লীগ, এইটুক জায়গা অমক, ওইটুক জায়গা অমক। এই অসভ্যতা, এই ভব্যতা আমরা কবে শিখবো? আমাদের তো এটা ছিল না। এইটা আমদানি হয়েছে নানা কারণে, কিন্তু মূলত আবারও আপনি হয়তো বলবেন মামুন আপনি প্রত্যেক কথা ওনাকে জড়াচ্ছেন কেন, এটি মূলত এই ব্যাড সংস্কৃতি আমদানি হয়েছে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এদের হাত ধরে। কারণ কি আপনি মনে রাখবেন, বাজে জিনিসটাই মানুষ বেশি ফলো করে। স্কুল জীবনে আপনি ফাঁকি দেওয়া একবার শিখলে ফাঁকিটাই আপনার বেশি ভালো লাগতো। তো সেরকম ইউনূসরা যে অপসংস্কৃতি চালু করেছে, এটি তার প্রমাণ। তবে মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদদেরকে ইউনূসরা কি করলো না করলো এতে যায় আসে না। ইউনূস ইতিহাসে চিহ্নিত হবে,
একজন স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের মানুষের স্বপ্ন ধ্বংসকারী, সভ্যতা ধ্বংসকারী, এবং 32 ভাঙার যে পাপ করেছে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলরা, কোনো মার্জনা হবে না। সরকার বিচার না করলো কোনো না কোনো দিন বিচার হবে, নাহলে মানুষ গণ আদালত করে ইউনূসদের পাপের বিচার হবে। বিএনপি তো অফিসিয়ালি জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেনি, করবার কথাও না মুক্তিযোদ্ধার দল। শুধু জয় বাংলা স্লোগানের জন্য গ্রেপ্তার, এর চাইতে বড় অন্যায় আর নেই। ধন্যবাদ। এবং আপনি ডক্টর ইউনূসের কথা বলছেন, ডক্টর ইউনূসের সরকার সময় আমরা দেখেছি যে আরেক মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল তার কবর গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ছি, কি না হয়েছে, লজ্জা, ঘৃণা জানাই আমি এইটা যারা করেছে। আমি বিশ্বাস করি এরা আমার বাংলাদেশের নাগরিক না, হয়তো জন্মেছে নাগরিক কিন্তু চেতনায় পাকিস্তান। এটাই হচ্ছে ট্র্যাজেডি। এই খানিবোধে আমাদেরকে আরো দীর্ঘদিন টানতে হবে আমাদের, তবে আমি পান্নাবে আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমি আপনার এই বহুল আলোচিত এই অনুষ্ঠান, যেটা আপনার কোটি কোটি মানুষ দেখে, লক্ষ লক্ষ মানুষ দেখে, আমি আবার উদ্যত্ত আহ্বান জানাই মুক্তিযুদ্ধে বিশ্বাসী নাগরিকদের, আসুন আমরা একটি নাগরিক শোকসভা করি মুক্তিযোদ্ধা জননেতা তোফায়েল আহমেদের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার। উচিত অবশ্যই।